হ্যালো বন্ধুরা, শুরুতে বলে রাখি ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ ড্রামা সিরিজের প্রথম 7টি পর্ব অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো তুমি যদি এই সিরিজের প্রথম পর্ব না দেখে 8 নাম্বার পর্ব দেখো তাহলে সবকিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি প্রথম 7টি পর্বের লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি এই সিরিজের 8 নাম্বার পর্ব এক্সপ্লেইন করব। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। আগের পর্বে আমরা দেখেছিলাম সিওদান সেরির ম্যাগাজিনটা নিয়ে জিয়ং এর সাথে দেখা করার জন্য হসপিটালে যায় আর জিয়ংকে জিজ্ঞেস করে যে তুমি ভালো করে জানো যে সাউথ কোরিয়ান মেয়েকে বাঁচানোর জন্য তুমি মারাও যেতে পারো, তারপরেও কি তুমি সেরিকে ভালোবাসবে? এর উত্তরে জিয়ং বলে যে সেরিকে বাঁচানোর জন্য যদি আমি মারাও যাই তারপরেও আমি সেরিকে সেভ করব। এদিকে জুন সেরিকে বলে যদি জিয়ং এর ভালো চাও তাহলে তার থেকে দূরে থাকো। আর সেরিও বুঝতে পারে যে তার জন্য জিয়ং বিপদে পড়ে যাবে, এজন্য সেরিও জুনের কথা মেনে নেয় আর জিয়ং এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এদিকে জিয়ং সেরিকে খুঁজতে বের হয়, কিন্তু জুনের গোপন বাড়িতে যাওয়ার জন্য কোনো রাস্তায় জিয়ং খুঁজে পায় না। তো জিয়ং তখন হসপিটালে ফেরত চলে আসে। এরপর হসপিটালে জিয়ং এর টিমের সবাই আসে আর জিয়ংকে বলে যে জুন হয়তো সেরির বয়ফ্রেন্ড, এই জন্য সেরি জুনের সাথে চলে গিয়েছে। তখন জিয়ং বলে যে না, জুনের সাথে সেরির বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সেরি রাজি ছিল না। এরপর জিয়ং এর ফোনে জুন কল করে বলে যে সেরি এখন আমার কাছে আছে আর তুমি সেরি থেকে দূরে থাকো। সেরিও এটাই চায়। জিয়ং তখন জুনকে বলে আমি সেরির সাথে কথা বলতে চাই, কিন্তু জুন কিছু না বলেই ফোন কেটে দেয়। এদিকে জুন আর তার ম্যানেজার প্ল্যান করছিল যে কিভাবে জিয়ং আর সেরিকে আলাদা করা যায়। আর জুনকে এসব করতে বলেছিল সেরির মেজো ভাই, কারণ আমরা জানি সাউথ কোরিয়াতে সবাই জানে যে সেরি মারা গেছে। এই জন্য সেরির বাবার কোম্পানির চেয়ারম্যান এখন সেরির মেজো ভাই। এখন যদি সেরি কোনোভাবে সাউথ কোরিয়াতে চলে যায় তাহলে সেরির বাবা সেরিকে কোম্পানির চেয়ারম্যান করবে। এই জন্য মূলত সেরির মেজো ভাই জুনকে বলে যে সেরি যাতে কোনোভাবেই সাউথ কোরিয়া না আসতে পারে। এখন যদি সেরি জিয়ং এর কাছে যায় তাহলে জিয়ং যেভাবেই হোক সেরিকে সাউথ কোরিয়া পাঠিয়ে দিবে। আর এই জন্যই জুন চাচ্ছিল জিয়ং আর সেরিকে আলাদা করতে। এরপর জিয়ং আবারও সেরিকে খোঁজার জন্য বের হয় আর এইবার জিয়ং জঙ্গলের ভিতরের ইলেকট্রিক কেবল যেদিকে গেছে ওইদিকে জুনের গোপন বাড়ি খুঁজতে থাকে। এদিকে সেরি জুনকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কিভাবে সাউথ কোরিয়া নিয়ে যাবে। তখন জুন বলে যে কোনো ঝামেলা ছাড়াই তুমি সাউথ কোরিয়া যেতে পারবে, কিন্তু তার জন্য আমাকে তোমার বিয়ে করতে হবে। আর বিয়েটা হবে শুধুমাত্র তোমাকে সাউথ কোরিয়া পাঠানোর জন্য, মানে কাগজ কলমে বিয়ে, এক প্রকার নকল বিয়ে বলতে পারো। এখানে জুন সেরিকে সাউথ কোরিয়া নিয়ে যাওয়ার কথা বললেও আমরা কিন্তু জানি যে জুন সেরির ভাইয়ের কথা অনুযায়ী কখনো সেরিকে সাউথ কোরিয়া যেতে দিবে না। আর জুন চাচ্ছিল সেরিকে সত্যি বিয়ে করতে, এজন্য রাতে জুন সেরিকে একটা রিং দিয়ে প্রপোজ করে আর বলে যে আমি জানি তুমি জিয়ংকে পছন্দ করো, কিন্তু জিয়ংকে বিয়ে করা কখনো সম্ভব না। এদিকে জিয়ংও খুঁজতে খুঁজতে জুনের বাসার সামনে চলে আসে আর জুনের সব বডিগার্ডকে ইচ্ছামতো দোলাই করে। আর জিয়ংও অনেক মার খায়, এটা দেখে সেরির খারাপ লাগে। তো সেরি তখন জিয়ং এর কাছে যেতে চায়। জুন তখন সেরিকে আবার বলে যে ভেবে দেখো, তুমি যদি জিয়ং এর কাছে যাও তাহলে জিয়ং বিপদে পড়ে যাবে, তাই তুমি যদি জিয়ং এর ভালো চাও তাহলে তার থেকে দূরে থাকো। সেরিও বুঝতে পারে যে আসলেই তো আমি জিয়ং এর সাথে থাকলে জিয়ং বিপদে পড়ে যাবে। এখানে আমি একটু ক্লিয়ার করি, আমরা সবাই জানি যে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে আজীবন শত্রুতা লেগেই থাকে। এজন্য নর্থ কোরিয়ার আইন অনুযায়ী কেউ যদি সাউথ কোরিয়ান কোনো ব্যক্তিকে নর্থ কোরিয়া পালিয়ে থাকতে সাহায্য করে তাহলে তাকে নর্থ কোরিয়ার আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আর আমরা জানি যে সেরি সাউথ কোরিয়ান আর জিয়ং এতদিন পর্যন্ত সেরিকে নর্থ কোরিয়া পালিয়ে থাকতে সাহায্য করেছে। তাই এখন যদি নর্থ কোরিয়ার কেউ জানতে পারে যে জিয়ং সাউথ কোরিয়ান মেয়ে সেরিকে এতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছে তাহলে জিয়ংকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আর এই জন্য সেরি জিয়ং এর থেকে দূরে থাকতে চায়, যাতে তাকে বাঁচানোর জন্য জিয়ং এর কোনো শাস্তি না পেতে হয়। এরপর সেরি জিয়ং এর কাছে যায় আর বলে যে তুমি এখানে কেন এসেছো, তোমাকে আমার আর দরকার নেই, আমি জুনকে বিয়ে করে তার সাথে সাউথ কোরিয়া চলে যাব। আর জুন আমাকে প্রপোজও করেছে। জিয়ং তখন সেরির হাতে জুনের দেওয়া আংটিটা দেখে। এসব দেখে আর সেরির কথা শুনে জিয়ং এর অনেক খারাপ লাগে। তো জিয়ং তখন সেখান থেকে চলে যায়। জিয়ং চলে যাওয়ার পর সেরির অনেক খারাপ লাগে, কারণ সেরির কথায় জিয়ং অনেক কষ্ট পেয়েছিল। তখন সেরির জিয়ং এর জন্য চিন্তা হয়, কারণ জিয়ং এমনিতেই অসুস্থ, আবার অনেক বরফ পড়ছিল, এই সময়ে বাইরে থাকা সম্ভব না। এটা ভেবে সেরি জুনের গাড়ি নিয়ে জিয়ংকে খুঁজতে বের হয়। এরপর সেরি জিয়ং এর কাছে গিয়ে বলে যে গাড়িতে উঠো। জিয়ং তখন সেরিকে জড়িয়ে ধরে। তখন সেরি বলে যে এসব করার জন্য আসিনি, গাড়িতে উঠো, আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে চলে আসবো। এরপর জিয়ং আর সেরি গাড়িতে যায়, কিন্তু গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার কারণে গাড়ি স্টার্টই হয় না। তখন জিয়ং বলে যে বরফ পড়া থামতে অনেক সময় লাগবে, এতক্ষণ পর্যন্ত এখানে থাকা সম্ভব না, সামনে একটা স্কুল আছে, সেখানে গেলে আগুনের ব্যবস্থা করা যাবে। তো এরপর জিয়ং আর সেরি সেই স্কুলের দিকে যেতে থাকে। এদিকে চিউল হসপিটালে আসে আর সেখানে জিয়ং আর সেরিকে না পেয়ে হসপিটালের সিসি ক্যামেরা চেক করে দেখে যে জুন সেরিকে নিয়ে গেছে। এরপর আমরা জিয়ং আর সেরিকে দেখি আর জিয়ং তখন সেরিকে জিজ্ঞেস করে যে তুমি
তুমি কি আসলেই জুনকে বিয়ে করবে? তখন সেরি বলে যে এই বিয়ে কাগজে কলমে হবে, শুধুমাত্র সাউথ কোরিয়া যাওয়ার জন্য, অন্য কোনো সম্পর্ক থাকবে না। এরপর আমরা চিউলকে দেখি, আর চিউল জুনের বাসায় গিয়ে জুনকে অনেক মারধর করে আর সেরি কোথায় আছে জিজ্ঞেস করে। জুন তখন চিউলকে বলে যে সেরি জিয়ং এর সাথে চলে গেছে। এদিকে জিয়ং অনেক অসুস্থ হয়ে যায়। সেরি তখন জিয়ংকে নিয়ে জিয়ং এর বাসায় যায়। জিয়ং তখন সেরিকে জিজ্ঞেস করে যে তুমি কি এখন চলে যাবে কিনা। তখন সেরি বলে যে তুমি সুস্থ হলে চলে যাব। তাদের সব কথা আবার মানবক শুনছিল। মানবক তখন অনেক খুশি হয় জিয়ং আর সেরি বেঁচে আছে এটা জানতে পেরে। তখনই মানবকের কাছে চিওলের কল আসে, আর চিওল মানবককে জিজ্ঞেস করে যে জিয়ং আর সেরি বাসায় গিয়েছে কিনা। মানবক তখন চিওলকে মিথ্যা বলে যে জিয়ং আর সেরি বাসায় আসেনি। এরপর সেরির কাছে জিয়ং এর প্রতিবেশীরা আসে আর সেরিকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন সেরি বলে যে আমি আপনাদের সবাইকে গিফট দিতে এসেছি, আগেরবার গিফট দিতে মনে ছিল না। এরপর সেরি জুনের দেওয়া আংটি বিক্রি করে সবাইকে গিফট দেয়, আর জিয়ং এর জন্য একটা ঘড়ি নেয়। আর এই ঘড়িটার পিছনে অনেক কাহিনী আছে, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সেরি ঘড়িটা নিয়ে জিয়ং এর কাছে যাওয়ার সময় রাস্তা থেকে দুইজন কিডন্যাপার সেরিকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর ঘড়িটা রাস্তাতেই পড়ে থাকে। এরপর সিন শিফট হয় সাউথ কোরিয়ায়, আর এখানে সেরির ম্যানেজার জানতে পারে যে সেরি বেঁচে আছে। তো ম্যানেজার তখন সেরির বাবার কাছে সব বলতে যায়, কিন্তু সেরির মেজো ভাই তাদের বলতে দেয় না, আর সেরির ম্যানেজারকে মারধর করে। সেরির ম্যানেজার তখন জোরে জোরে বলে যে সেরি বেঁচে আছে। এটা আবার সেরির বাবা শুনতে পায় আর সেরির ম্যানেজারের কাছে যায়। এরপর জিয়ং এর ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে, আর এই কলটা ছিল কিডন্যাপারের। কিডন্যাপার তখন সেরির মাথায় বন্দুক ধরেছিল। সেরি তখন জিয়ংকে বলে যে আমি জুনের সাথে চলে যাচ্ছি, এখন থেকে আমার জন্য আর চিন্তা করার দরকার নেই। জিয়ং তখন চলে যাওয়ার আগে শেষবারের মতো একবার দেখা করতে চায়, আর বলে যে তুমি কোথায় আছো বলো, আমি তোমার কাছে আসছি। সেরি তখন জিয়ংকে আই লাভ ইউ বলে, তখনই বন্দুকের গুলির শব্দ হয়, আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়। তো তোমার কি মনে হয়, কিডন্যাপার কি সেরিকে মেরে ফেলেছে, নাকি গুলিটা সেরিকে না হাওয়াতে করা হয়েছে? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আর আজকের এক্সপ্লেইনটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। ফিরে আসবো এপিসোড 9 এর এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে উইল, স্টে হেলদি।